স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজিমা হুয়া। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন ইত্তেফাকের ব্যবস্থাপনার সম্পাদক আশিস সৈকত এবং বিশ্ব ব্যাংকের সিনিয়র অর্থনৈতিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ সুরাইয়া জান্নাত। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুরুতেই গতকালকে যে খবরগুলো মূলত শিরোনাম হয়েছে এবং সারাদিনই আলোচনায় ছিল সেগুলো এক নজরে দেখে আসি। রাজধানীর মগবাজারের সোনালীবাগে বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে এক নারী সহ ৩ জন নিহত হয়েছেন। আহত আরেকজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সোনালীবাগে জমির দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই রেশ ধরে সন্ধ্যায় সংঘর্ষ হয়। এ সময় সন্ত্রাসী কালা বাবুর গুলিতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড এখনও রহস্যে মোড়া। তবে পরিবার ও ভক্তদের অভিযোগ, ধর্মীয় মতাদর্শের প্রতিপক্ষ লোকজনই এই ঘটনার জন্য দায়ী। এর আগেও তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে তারা। পুলিশ বলছে তারা সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত করবে। ঢাকা মেডিকেল থেকে চুরি হওয়া নবজাতককে এক সপ্তাহ পর গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো কর্মী এই ঘটনায় জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব। প্রশাসনকে ধন্যবাদ, তারা মিডিয়ার প্রচারের কারণে আমার সন্তানকে উদ্ধার করতে পারছে। তাই আমার চিন্তা ভাবনা বড় হলে আমার দোনোটা ছেলেকে সাংবাদিক বানাবো। ফেনী ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় 56 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল আমিনের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। খাদ্য ও পণ্যে ভেজাল এবং ক্ষতিকর রাসায়নিক প্রতিরোধে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি মোবাইল কোর্টের কার্যক্রম আরও বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি এই নির্দেশ দেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজী ট্যাঙ্কের সাথে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। নিষেধাজ্ঞার কারণে পুলের বাইরে থাকায় সাকিবের দলবদল প্রক্রিয়া জটিলতা এর মধ্য দিয়ে কেটে গেল। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন, গতকাল রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের গুলিতে 3 জন নিহত হয়েছে। সেই ঘটনার বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, আপনি ঘটনাস্থলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কি কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন আমাদের বলুন। মহুয়া সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মূলত একটি জমির বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় লোকজন বলেছেন এবং তাদের তথ্য অনুযায়ী হচ্ছে কালা বাবু এবং কালা চান এই 2 গ্রুপের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় এবং এই আমার পেছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িটির দখল নিয়ে মূলত তাদের মধ্যে শত্রুতা দীর্ঘদিন ধরে এবং বিরোধ চলে আসছিল এবং আজ সন্ধ্যা 7:30টার দিকে প্রায় 15 থেকে 20 জনের সশস্ত্র একদল সন্ত্রাসী, যারা কালাবাবুর লোক বলে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা এসে হামলা চালায় এবং ঘরটির মধ্যে ঢুকে গিয়ে 2 জনকে গুলি করে হত্যা করা হয় এবং পাশেই গলিতে আরেকজনকে গুলি করে হত্যা করে এবং এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই যে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল সন্ধ্যায়, এই হত্যাকাণ্ডের পেছনে যে একটি ইতিহাসও রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং যারা এখানকার স্থানীয় অধিবাসী তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটি মূলত রেলওয়ের জমি এবং রেলওয়ের আমাদের যে বিষয়টা আমি জানতে চাইবো, যে আপনি বলছিলেন ঘটনাটা কারা করেছে সেটা মোটামুটি স্পষ্ট, যেহেতু প্রত্যক্ষদর্শী আছে। আপনার পেছনে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখেছিলাম, তারা কি এই বিষয়ে কিছু বলেছে? এই ঘটনার পরপরই এখানে পুলিশ, র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং ফরেনসিক বিভাগ হাজির হয় এবং এখানে ফরেনসিক বিভাগ
নানান ধরনের পরে যে ধরনের আলামত পাচ্ছিল এই ঘরের থেকে 7টি নদীর খোসা এবং 1 বোতল ফেন্সিডিল এবং 4টি ফেন্সিডিলের খালি বোতল এবং বিপুল পরিমাণ নাদিমকে আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। নাদিম আমাদের সাথেই থাকবেন, পরবর্তীতে এই তথ্যগুলো তার কাছ থেকে আমরা আবারও জেনে নিব। এই মুহূর্তে আমার সাথে টেলিফোনে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। জনাব মাসুদুর রহমান, আপনার কাছে আমি শুরুতে যেটা জানতে চাইবো, গত 2 দিনে পরপর 2টি হত্যাকাণ্ড ঘটেছে, যেটা অনেকটা আসলে নৃশংস বলতে পারি আমরা। আবার গতকাল শ্যামপুরে হাত পা বাঁধা অবস্থায় একটি লাশও উদ্ধার করা হয়েছে। আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদেরকে আশ্বস্ত করতে আপনি আসলে কি বলবেন এখন? আমরা বলবো যে আপনি যে ঘটনাগুলো কথা বললেন, এটা কিন্তু আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা বলবো। কারণ গতকালকের ঘটনার সঙ্গে আপনি দেখবেন যে আজকের ঘটনার কিন্তু কোনো মিল নেই। গতকালকের যে ঘটনাটি ছিল মূলত, সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে গতকালকের থেকেই তদন্ত শুরু করেছি। আমাদের যে গতানুগতিক যে কাজটি থাকে, আমরা ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল গতকালকের ঘটনায়, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা এটুকু ধারণায় পেয়েছি যে এর ইতিপূর্বেও তারা ওই বাসাতে এসেছিল। আর আজ জি মাসুদুর রহমান, গত মগবাজারে যে হত্যাকাণ্ডটা ঘটেছে সেটা মোটামুটি স্পষ্ট যে কারা করেছে, যেহেতু প্রত্যক্ষদর্শী ছিল। সেক্ষেত্রে আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো অগ্রগতি আছে কিনা গ্রেফতারে বা অন্য কোনো বিষয়? আমাদের মূলত এই ঘটনার পরপরই আমাদের সেখানে আমাদের যে ক্রাইম ডিভিশনের, দ্যাট মিনস পোশাকধারী পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ সেখানে গিয়েছে এবং আমাদের এখন পর্যন্ত সেখানে ব্লক রেড চলছে আর কি। কারা এখনো যদি ওখানে সেখান থেকে তারা, আমরা ধারণা করছি যে কাউকে না কাউকে হয়তো পেতেও পারি, এই জন্য আমাদের ব্লক বাই ব্লক ওখানে আমাদের পুলিশের রেড এখনো চলছে। আর মাওলানা ফারুকী হত্যাকাণ্ড যেটা ঘটেছে, সেটা 24 ঘন্টারও বেশি সময় পার হতে চলেছে। এই ঘটনায় কোনো অগ্রগতি আছে কিনা আপনার কাছে? এই ঘটনা থেকে আমরা মূলত বাসায় যারা যারা ছিল তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য নিয়েছি এবং আমরা একটা বিষয় যেটা মূলত এখনই আমরা খুবই তদন্তের প্রাথমিক পর্যায়ে, যে ক্ষেত্রে হয়তো কোনো এখন স্পষ্ট করে কোনো কিছু বলা সম্ভব হবে না, তবে আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এটুকু জানতে পেরেছি যে ইতিপূর্বেও ওই ব্যক্তিবর্গ আগে এসেছিল এখানে এবং গতকালকে যারা এসেছিল তারাও হয়তো একাধিক ব্যক্তি ছিল, আপনারা জেনেছেন। তবে আমরা দেখছি যে আমরা এই সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে, দ্যাট মিনস তিনি যে বিভিন্ন সময় টেলিভিশনে উপস্থাপনা করতেন, এক্ষেত্রে কেউ কোনো সংক্ষুব্ধ ব্যক্তি রয়েছেন কিনা, অথবা তিনি হজে ব্যক্তিবর্গকে পাঠাতেন, এক্ষেত্রে আর্থিক কোনো বিরোধ রয়েছে কিনা বা পারিবারিক। জি মাসুদুর রহমান, আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা গত বছর ডিসেম্বরে একই ধরনের একটা ঘটনা দেখেছিলাম যে গোপীবাগে কথিত পীর ছিল, পীর এবং 6 জনের একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল। তারপর এরপরে আমরা তারও আগে সাগররুনি হত্যা মামলা দেখেছি। এই দুটো বিষয়ে সেরকম কোনো অগ্রগতি দেখতে পারিনি। আমার প্রশ্ন হলো যে যেসব হত্যা মামলায় এজাহারে কোনো আসামির নাম থাকে না বা সন্দেহভাজন কারো নাম সরাসরি থাকে না, সেগুলোতে কি আপনাদের সফল হতে দেরি হচ্ছে? এটা কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলা যায় কিনা? না, আমি সে বিষয়ে স্বীকার করতে রাজি না, কারণ আমরা বলতে চাই কোনো এজাহারে কোনো ব্যক্তির নাম থাকা বা না থাকা সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয়টি হলো যে সেই ব্যক্তি সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত অথবা সংশ্লিষ্ট থাকেন কিনা। এরকম অনেক ঘটনা আছে যে ক্ষেত্রে কোনো এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা ছিল না, কিন্তু আমরা সেই সংশ্লিষ্ট অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি যে আমরা খুব শীঘ্রই এই মামলাগুলোর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। জি জনাব মাসুদুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শওকত ভাই, আপনার কাছে আসতে চাই, যে ঘটনাগুলো ঘটছে গত 2 দিনে, এটা সম্পর্কে শুরুতে আপনার মতামত জানতে চাইবো, আপনার বিশ্লেষণ কি? না, আসলে গত 2 দিন খুব খারাপ দিন গেল। বেশ কয়েক বছর পরে এরকম পরপর 2 দিন 2টি ঘটনা ঘটলো। 2006-07 পর থেকে কিন্তু এ ধরনের ঘটনা কমে এসেছিল। আপনি বলছিলেন যে গত বছর একটি ঘটনা ঘটেছিল গুপিবাগে এরকম একজন পীরকে একই কায়দায়, যে হত্যাকাণ্ডটি মানে হত্যাকাণ্ড ধরেন ঘটতেই পারে, একটা
রাগের বশে একজনকে গুলি করে মারতে পারে বা একজনকে ঘুষি মেরে ফেলতে পারে, মারা যেতে পারে, কিন্তু যে নৃশংসতার পর্যায়টা বাসার সব লোককে বেঁধে রেখে তাকে জবাই করা, মানে এবং ডাক্তাররা বলছেন যে একজন পশু যেভাবে জবাই করে ওই কায়দায় তাকে জবাই করা হয়েছে। এবং একইভাবে কিন্তু রামকৃষ্ণ মিশনের কাছে যে গোপীবাগে যে ঘটনাটি ঘটেছিল একই কায়দায় জবাই করা হয়েছিল, এবং ওই ঘটনাটির কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লু আবিষ্কার করা সম্ভব হয়নি। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ক্ষেত্রেই হয়তো সফল হন, কিন্তু এই ক্ষেত্রে তাদের সফলতা আমি তো মানে দেখার মতো কোনো কিছু সফলতা অর্জিত হয়নি। এবং আমি মনে করি যে ওই ঘটনা এবং এই মাওলানা আমাদের ফারুকীর সর্বশেষ যে হত্যাকাণ্ড একই সূত্রে গাথা আমার কাছে মনে হয়েছে। এবং সংবাদকর্মী হিসাবে আমরা খোঁজখবর নিয়ে যেটুকু জেনে পেরেছি যে দুটি ঘটনাই ধর্মীয় একটা বিরোধ থেকে ঘটেছে, যেটা নাকি ওই গোপীবাগের পীর সাহেবও তার শিকার হয়েছেন এবং সর্বশেষ মাওলানা ফারুকী সাহেবও ওই রোষের শিকার হয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। আমি যেটা আজকে একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আহলে সুন্নাত, যেটা মাওলানা ফারুকী সাহেবের উনি যে মতাদর্শে ছিলেন, সেখানকার মহাসচিব বলেছেন যে নুরুল ইসলাম ফারুকী সাধারণত মাজার কেন্দ্রিক ঐতিহ্যকে রক্ষার একটা চেষ্টা চালাচ্ছিলেন, এবং এটার বিরুদ্ধে যারা আছে তারা বেশ কয়েকবার আসলে তাকে দিয়েছিল, মানে হত্যা করার জন্য কথা দিয়েছিল, হুমকি দিয়েছিল। তো এই ধরনের কোনো সুন্নি মতবাদে সুন্নি জঙ্গি বিরোধ এই ধরনের ইস্যুগুলো থাকতে পারে কিনা, আপনার কি মনে হয়? না, এখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু দেখেন যে মাওলানা ফারুকী কিন্তু প্রকাশ্যেই করেছেন যেগুলো করেছেন। উনি টেলিভিশনে খুব একজন জনপ্রিয় উপস্থাপক ছিলেন। ইসলামী অনেক কঠিন বিষয়, ধর্মীয় অনেক কঠিন বিষয় খুব সহজ করে উপস্থাপনা করতেন টেলিভিশনে, এবং এতে কিন্তু উনি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। এবং ওনার মতামত কি ছিল, মানে আমি সেই বিশ্লেষণে আসলে যেতে চাই না, কিন্তু আমি মনে করি যে ইসলামের একটা খুব পরিষ্কার ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে উনি তুলে ধরতে সমর্থ হয়েছিলেন বলেই ওনার জনপ্রিয়তা দিন দিন বাড়ছিল। উনি একটি রাজনৈতিক সংগঠন করতেন, তার চেয়ে বড় আমার কাছে মনে হয়েছে যে একজন ইসলামের একজন ব্যক্তিত্ব হিসাবে উনি যেভাবে একটি টেলিভিশন চ্যানেলে মানে সাধারণ মানুষকে ধর্মজ্ঞান দিতেন। আমাদের এখানে তো ধর্মের নামে বেশিরভাগ সময় অনেকেই অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তার সুবিধা মতো। সেই ক্ষেত্রে কিন্তু মাওলানা ফারুকী ব্যতিক্রম ছিলেন। অতএব তার সাথে বিরোধ হওয়াটা, এবং উনি কিন্তু ওনার অনুষ্ঠানগুলো যারা দেখেছেন, আমি নিজে ওনার বেশ কয়েকটি অনুষ্ঠান দেখেছি, কাউকে কিন্তু আক্রমণ করে কোনো কিছু কথা বলেছেন বা সেরকম মনে হয়নি। অতএব তার এইসব অনুষ্ঠানের কারণে বা এইসব কথাবার্তা বলার কারণে তার বিরুদ্ধে ক্ষোভ হইতে পারে, এটা আমার কাছে খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি এই রহস্যটা উন্মোচন হবে। গতকাল এই মগবাজারে হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের মহাপরিদর্শক সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। তাদের বক্তব্যের কিছু অংশ দেখে নিচ্ছি। হত্যাকাণ্ড হয়েছে সেটা ইনকোয়ারি হবে, এবং সেই কেন হত্যাকাণ্ড হলো সেই মোটিভ আমরা খুঁজে বের করব, এবং এটা আমরা ব্যবস্থা করব। না, কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি এখানে, মানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, এইটার ব্যবস্থা আমরা নিচ্ছি। দুটো অনভিপ্রেত ঘটনা ঘটেছে, অপরাধ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবশ্যই আমরা নীতি নির্ধারক, একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক আছেন, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তার নির্দেশে আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি এখানে, এবং আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা আপনাদেরকে কার্যকর কিছু দেখাতে সক্ষম হব। শওকত ভাই, পুলিশের মহাপরিদর্শক বলছিলেন তিনি আশাবাদী, আপনি আসলে কতটা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটার কোনো রহস্য উন্মোচিত হবে, এরকম আশা করেন কিনা? না, অনেক হতাশার মধ্যে তো আশা আছে। আপনি দেখেন যে 2 দিন আগে ঢাকা মেডিকেল কলেজ থেকে একটি নবজাতক শিশু হারিয়ে গিয়েছিল, সেটি গণমাধ্যমে আসার পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে কিন্তু 2 দিনের মধ্যেই গাজীপুর থেকে সেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চাইলে অনেক কিছু করা কিন্তু সম্ভব। এখন তারা কতটুকু আন্তরিকতার সঙ্গে চাইবেন বা কতটুকু তাদের সামর্থ্যের মধ্যে কুলাবে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে মনে হয় এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন সাগররুনি হত্যাকাণ্ডের কথা বলছিলাম, তারপর 2012 সালের এপ্রিলে একই ঢাকা মেডিকেলে একই ওয়ার্ড থেকে একটি শিশু চুরি হয়েছিল, যেটা সিসিটিভি ফুটেজে আমরা সেই যে চোর তাকেও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা ছবি দেখেছিলাম, চোর শনাক্ত করার পরও কিন্তু ধরতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাগররুনির কথা আপনি যেটা বললেন শুরুতে, আসলে সেই ব্যর্থতার দায় তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী যেমন আছে, গণমাধ্যম কর্মী হিসাবে আমাদেরও সে দায় আছে। মানে আমরাও কিন্তু খুব বেশি ইনভেস্টিগেট করে কোনো কিছু বের করতে পারিনি। যদিও এটি গণমাধ্যম কর্মীদের কাজ নয় হয়তো বা পুরোপুরি আইনগতভাবে করলেও হয়তো সেটি মানে
বাস্তবসম্মত হবে কিনা বা আইনে সেটা নেবে কিনা সেটা একটি প্রশ্ন। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ইনভেস্টিগেট করি, অনেকের বিরুদ্ধে অনেক কিছু খুঁজে বের করি, কিন্তু আমরাও কিন্তু পারিনি। আমরা সমাবেশ করেছি, আন্দোলন করেছি, মিছিল করেছি, কিন্তু সবাই মিলে একটা ইনভেস্টিগেট করে বের করতে পারিনি যে আসলে সাগরণীকে কে হত্যা করলো। এবং আইনশৃঙ্খলা বাহিনী তো আমি মনে করি যে সাগরণী হত্যাকাণ্ডের ব্যাপারে প্রায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি যে এরকম কিছু আমরা তাড়াতাড়ি সুখবর শুনতে পাবো। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, আপনি শিশু চুরির ঘটনাটা নিশ্চয়ই জানেন। সেখানে গতকালকে একটি শিশু উদ্ধার করা হয়েছে। কি কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটছে, মানে বাচ্চাদের চুরি করে নেওয়ার বিষয়টা, এবং যারা করছে তারাও সাধারণত আমরা দেখি মহিলারা বিশেষ করে এই কাজটা করছে। আপনার কি মনে হয় যে এই সমস্যাটার কারণ কি? দেখেন, এসব তো আর একদিনে হয়নি। জিনিসটা আপনার হতে এমন একটা জায়গায় এটা এসে গেছে। আমরা অনেকেই পরিচিত, দেখবেন যে রাস্তায় যখন ভিক্ষুকরা ভিক্ষা করে, আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে তারা অ্যাকচুয়ালি নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করে না, তারাও কোনোখান থেকে নিয়ে আসে, এবং এটার পিছনে একটা পারপাস আছে যে আরেকজনের বাচ্চা তাদেরকে আসলে বাধ্য করা হয় বা তারা কোনোভাবে এটাতে। এখন এটা এমন একটা স্টেজে চলে গেছে যেটা হিউম্যান আপনার যে কোনো ডেফিনেশনের বাইরে চলে গেছে, যে আপনি একটা নবজাতক শিশুকে ওখান থেকে চুরি করে নিয়ে যাবেন, এবং ওটা কারো একজনের পক্ষে এমনি গিয়ে চুরি করে নিয়ে আসা সম্ভব না। এটা আপনার অনেকগুলো ফ্যাক্টরস এখানে আছে। অবশ্যই আমরা আপনাদের সাথে আরো কথা বলবো, তার আগে একটা বিরতি সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি বাংলাদেশ এখনই, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমার কাছে আজকের কিছু পত্রিকা এর মধ্যে হাতে চলে এসেছে, এক নজরে তাদের শিরোনামগুলো আমি দেখে নিতে পারি। জায়দিন বলেছে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, মাওলানা ফারুকী হত্যাকাণ্ড নিয়ে বলেছে তারা, এবং ফারুকীর খুনিদের ধরতে সরকারকে আলটিমেটাম দিয়েছে তার সংগঠন, সেই সম্পর্কেও বলেছে। আমাদের সময় বলেছে বাসায় ঢুকে 3 হত্যাকাণ্ড, এবং একই সাথে তারা শিরোনাম করেছে খুনিদের গ্রেপ্তারে আলটিমেটাম। মানবকণ্ঠ শিরোনাম করেছে মামলায় অস্থির বিএনপি, একটু ভিন্ন প্রসঙ্গে গিয়েছে তারা। একই সাথে চাঁদার দাবিতে মগবাজারে বাসায় ঢুকে গুলি, নিহত 3, মগবাজার হত্যাকাণ্ড নিয়ে তারা একটি শিরোনাম করেছে, এবং ফারুকী হত্যাকাণ্ড নিয়ে বলেছে কুল কিনারা করতে পারেনি পুলিশ। সৈকত ভাই, আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকালকে একটা উল্লেখযোগ্য বিষয় ছিল যে ঢাকা মেডিকেল কলেজ থেকে যে শিশুটি 1 সপ্তাহ আগে চুরি হয়েছিল, সেটাকে টঙ্গী থেকে উদ্ধার, গাজীপুরের টঙ্গী থেকে র্যাব উদ্ধার করেছে। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্য বলবেন, নাকি অন্য কোনো আপনার অবজারভেশন আছে এটা নিয়ে? না, এটিকে তো মানে মোটা দাগে আপনার সাফল্যই বলতে হবে, এবং আমরা মানে খুব যে আশা করেছিলাম যে এত দ্রুততম সময়ে বাচ্চাটি উদ্ধার হবে, কারণ এই বাচ্চাটি এতই ছোট যে সে তো কথাও বলতে পারে না, মানে একেবারে 26 ঘন্টা বয়স ছিল, 26 ঘন্টা বয়স। তো তাকে খুঁজে পাওয়া কিন্তু আসলে খুব ডিফিকাল্ট ছিল, বিষয় ছিল যে। তো এর মধ্যেই মানে নানা দুর্ঘটনার মধ্যেই সুখবরটা কিন্তু এসেছে যে বাচ্চাটি উদ্ধার হয়েছে, এবং বাচ্চাটির মা রুনা, সম্ভবত নাম রুনা বেগম। তো রুনা বেগম কিনা র্যাব কিন্তু তার মাকে র্যাব সদর দপ্তরে নিয়ে গিয়েছিল যে এই বাচ্চাটি সেই বাচ্চা কিনা দেখার জন্য, এবং র্যাবের প্রস্তুতি ছিল যে হয়তো ডিএনএ টেস্ট করে তারা নিশ্চিত হবেন। কিন্তু বাচ্চারা খুব কাঁদছিল র্যাবের কাছে যখন ছিল, কিন্তু বাচ্চাটিকে যখন তার মায়ের কোলে দেওয়া হলো, মানে কয়েক মুহূর্তের মধ্যে বাচ্চাটি কান্না বন্ধ হয়ে গেল। মানে তখন র্যাবের এক কর্মকর্তা বলছিলেন যে ডিএনএ টেস্টের আর দরকার নেই। এরপরে বাচ্চাটিকে আর নিতেই পারছিল না, মা কোলেই ছিল শেষ পর্যন্ত। তো এটিকে আমি মানে গণমাধ্যমে বিষয়টি যেমন ইতিবাচকভাবে প্রকাশ হয়েছিল গত 2 দিন ধরে, যে ঢাকা মেডিকেলের আপা বলছিলেন যে এটা আসলে একজনের পক্ষে চুরি করে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা একটা চক্রের কাজ, এবং ঢাকা মেডিকেল সব বেশ কিছু সরকারি মেডিকেল, বিভিন্ন মেডিকেল কলেজে চক্র কাজ করে, এবং ঢাকা মেডিকেলের যে প্রধান, যিনি একজন সামরিক কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, তিনি আসলে এই দায় স্বীকার করেছেন যে এই দায় আমাদের। জি সৈকত ভাই, তিনি দায় স্বীকার করেছেন, একই সাথে কিন্তু তিনি আরেকটা কথাও বলেছেন গতকালকে উদ্ধার হওয়ার পর, যে বাবা মায়ের অসচেতনতা এটার জন্য দায়ী, এই ধরনের বিষয়ের জন্য। আপনি কি ওনার সাথে একমত? এইটির সাথে আসলে একমত হওয়া যায় না, কারণ যখন আপনি হাসপাতালে একজন রোগী ভর্তি করা হলো, তখন কিন্তু তার পুরা কাস্টোডিয়ান হাসপাতাল কর্তৃপক্ষ। সেখান থেকে একটি বাচ্চা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা
দায় হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। অবশ্যই বাবা মার কিছুটা দায় আপনি আছে বলতে পারেন, তাদের দায়িত্ব হয়তো আরেকটু থাকতে পারতো, কিন্তু তাই বলে হাসপাতাল কর্তৃপক্ষের দায় কোনোভাবে এড়ানোর সুযোগ নেই। আপা, আপনার কাছে আমি এই প্রসঙ্গে একটা বিষয় জানতে চাইবো, যেটা হলো যে বাচ্চাটা চুরি করছে সে নিশ্চয়ই নিজের জন্য না হলেও কারোর জন্য চুরি করছে। সাধারণত বলা হয়ে থাকে যে যেসব দম্পতিদের সন্তান হয়ে থাকে না তারা সন্তানের জন্য এসব জায়গা থেকে বাচ্চা নিয়ে থাকে। যে চুরি করছে সে একজন নারী, যার জন্য চুরি করছে সে একজন নারী। দুজন নারী হয়ে তারা যার বাচ্চাটা চুরি করছে সেই নারীর মানসিক অবস্থা কিরকম হবে নিচের বাচ্চা চুরি হয়ে যাওয়ার পরও, সেই বিষয়টা বুঝতে পারছে না বা বোঝার চেষ্টা করছে না। এইটার জন্য আসলে কাকে দায়ী করবেন আপনি? ধন্যবাদ আপনাকে, খুব ইন্টারেস্টিং আপনার কোয়েশ্চেনটা। আপনি যে বললেন না, আপনার নারী হয়েই আপনার আরেকজন নারীর অনুভূতি বুঝতে না পারা এবং সন্তানটা চুরি করে নেওয়া, এটা কি শুধু এই কাজেই? আপনি যদি দেখেন আমাদের যে ডাউরি দেওয়া হয় আমাদের গ্রামেগঞ্জে, আমি অনেক জায়গায় শুনেছি, আমি ডেভেলপমেন্ট কাজের জন্য অনেক জায়গাতে গেছি। অনেক সময় যখন আমরা বলি যে দেখেন আপনারা কেন যৌতুক নেন, কেন আপনারা এই কাজটা করেন, তখন বলে আমাদের মায়েরা আমাদেরকে এই কথাটা বলে, আমাদের মায়েরা আমাদেরকে এই জিনিসটা বলে যে আমার সন্তানকে আমি এরকম বড় করেছি সেজন্য যৌতুক নিতে হবে। সুতরাং আমাদের সোশ্যাল ভ্যালুসগুলো এত নিচে নেমে গেছে যে আপনি শুধু মহিলাদেরকে সিঙ্গেল আউট করতে পারবেন না যে শুধু তারা নারী হয়ে কেন এই ধরনের খারাপ কাজ করবে। এবং তারা কিন্তু শুধু ওই যে নারীই করছে তা না, সে হয়তো ইউজড হচ্ছে বিকজ তাকে কিছু এখানে প্রলোভন দেওয়া হচ্ছে, সে অন্য একটা কিছুর অ্যাট্রাকশনে পড়ে এটা করছে, তার ওখানের মধ্যে কোনো অনুভূতি কাজ করছে না, কোনো কনসিয়াসনেস, কোনো বিবেকবোধ তার কাজ করছে না। সেটা শুধু আমি নারী বলেই তাকে শুধু সিঙ্গেল আউট করতে পারবো না। আমার মনে হয় সব ব্যাপারে আমরা মোটামুটি এটাকে একসাথেই। আরেকটা বিষয় আপনার কাছে এই প্রসঙ্গে জিজ্ঞেস করব যে আমাদের গত এক দশকে শিশু এবং মাতৃমৃত্যুর হার অনেক কমেছে, যেটা নিয়ে আসলে অনেক বেশি সরকার প্রশংসা পেয়েছে। তারপরও এই ধরনের অনেক বিষয় আসছে যেগুলো এটার সাথে রিলেটেড। পরিবেশটা উন্নত হচ্ছে না কি কারণে আসলে? দেখেন, আমি শুধু চাইল্ড মর্টালিটি রেট যেটা আপনি বলছেন যে আমাদের শিশু মৃত্যু হার অনেক কিছু কমে গেছে, ট্রু, বাংলাদেশের এখানে অ্যাচিভমেন্টটা অনেক অনেক বেশি, কিন্তু ওইটাকে আপনি একদম অল কালেকটিভ ফ্যাক্টরসগুলোকে নিয়ে দেখতে হবে, শুধু এটাকে আইসোলেশন করে দেখলে হবে না। আপা, আপনাদের সাথে আলোচনায় ফিরবো। মগবাজার এবং ফারুকী হত্যাকাণ্ড দুটো বিষয় নিয়ে আরো কিছু তথ্য জানতে এখন বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন। গতকাল মগবাজারে যে খুনের ঘটনা পরে আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আপনি কি কি তথ্য জেনেছেন? মহুয়া, আসলে যে হত্যাকাণ্ড যেটি হয়েছে, 3 জন মারা গেছে, একজন ঢাকা মেডিকেলে আছে, তার অবস্থা আশঙ্কাজনক এরকমটি জানানো হচ্ছে। তো হত্যাকাণ্ডের আসলে বিরোধ যে কারণে, সেটি হচ্ছে যে ছোট্ট একটি বাসা, যে বাসাটি আসলে সরকারি জায়গার উপর উপস্থিত গড়ে উঠেছে, এরকমটি তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এবং যেটি বলা হচ্ছে চাঁদাবাজির ঘটনা, সেটিও আছে। তো কিন্তু মূলত বিরোধটা হচ্ছে জায়গা নিয়ে বিরোধ। সেখানে 4টি রুম আছে, 2টি রুমের বা কক্ষের মালিক হচ্ছেন কালাবাবু নামে একজন, আর 2টি কক্ষের মালিক হচ্ছেন কালাচান নামে একজন। 4টি রুমের মধ্যে 2 জন 2টি করে রুমের মালিক। তো কালাচানের 2টি রুম বিক্রি করে দেওয়া হয়েছিল এবং এই বিষয়টি আসলে মানতে পারেননি। কালাবাবুর যে 2টি কক্ষ ছিল সেই কক্ষটি বিক্রি করে দেওয়া হয়েছিল, এই কক্ষটি মানতে পারেননি। এই মানার কারণে সে চাচ্ছিল যে আবারও সেই কক্ষগুলো দখল করার জন্য, এবং নানাভাবে কিন্তু যে যারা এই কালাচান জেলে তার দখলে ছিল 2টি কক্ষ, এবং পাশাপাশি 2টি কক্ষ কিনে নিয়েছিলেন সেই 2টি কক্ষ দখলের জন্য বা তার আগের কক্ষগুলো ফেরত নেওয়ার জন্য, এবং যে 2টি কক্ষ কালাচানের দখলে ছিল সেই কক্ষগুলো ফেরত নেওয়া। আপনি যে দুজনের কথা বললেন, কালাবাবু এবং কালাচান, তাদের সম্পর্কে, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কি তথ্য জানতে পেরেছেন? কালাচান হচ্ছে তিনি স্থানীয়ভাবে এখানে থাকেন এবং তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, এবং কালাবাবু যার বিরুদ্ধে অভিযোগ, যিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এবং তার নেতৃত্বে এখানে এসে অপারেশন বা হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে এবং সশস্ত্র সন্ত্রাসীরা সেখানে এসেছিলেন, সে হচ্ছে পেশাদার সন্ত্রাসী। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি আমরা স্থানীয় লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছি, তারা দীর্ঘদিন থেকেই কালাবাবুর বিরুদ্ধে সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ ছিল। সেই
সন্ত্রাসী কর্মকাণ্ড থেকেই কিন্তু এরকম অস্ত্র জোগাড় করা বা এরকম হত্যাকাণ্ড চালানো এরকম সম্ভব হতে পারে। তো দুজনের কালা চান যিনি দখলে ছিলেন তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত, তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায় না, তার যতটুকু পাওয়া গেছে, যতটুকু শোনা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা স্থানীয়রা যেটুকু বলছেন যে সে পেশাদার সন্ত্রাসী। এবং যে বিরোধটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে চাঁদাবাজি পরে চাঁদা বিভিন্ন সময় চাওয়া হয়েছে, কিন্তু বিরোধটি মূলত ছিল সেই জায়গা নিয়ে এবং এই জায়গা এই ঘরগুলো নিয়ে, এবং এই ঘরের বিরোধের কারণেই কিন্তু এই 3টি হত্যাকাণ্ড হয়েছে আজকে। আপনি থাকুন, আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে, তার আগে আমরা একটা বিরতিতে যাব, ছোট্ট একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে এখনই, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। আসলে তদন্ত হতো গত 6 মাসে বা গত 1 বছর ধরে ভালোভাবে যদি ওদের ধরা যেত তাহলে হয়তো এই ঘটনাটির পুনরাবৃত্তি হতো না। তো সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বোধহয় আরেকটু দায়িত্ব নিয়ে কাজ করা দরকার, যাতে পরবর্তীতে আর কোনো মৌলানা ফারুকীর এভাবে জবাইয়ের শিকার হতে না হয়, এভাবে যাতে আতঙ্কিত হয়ে না পড়ে দেশের মানুষ। এসব একটি ঘটনা কিন্তু অনেক বেশি আতঙ্কিত করে ফেলে। আপনি শুধু শিশুদের কথা বলছেন, শিশুদের না, বড়রাও আপনি দেখলেন একটু আগে ক্যামেরায় দেখাচ্ছিল আমাদের রিপোর্টার ভাই যে এলাকার মানুষ যারা ওই এলাকায় বসবাস করে তারা ঘরের দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেছে। মানে কি পরিমাণ আতঙ্ক তাদের গ্রাস করেছে। বাইরের লোক হয়তো খোঁজখবর নিতে গেছে, যে আত্মীয় স্বজনরা আসছে, সাংবাদিকরা গেছে, কিন্তু মানুষ, এলাকার মানুষ দরজা আগে বন্ধ করে দিয়েছে। আপা, আপনার কাছে জানতে চাইবো এই প্রসঙ্গটাই, যে আতঙ্কটা তো আসলেই সবার মধ্যে। আপনি যদি একজন নিজেকে সাধারণ নাগরিক হিসেবে আপনার কি ধরনের আতঙ্ক কাজ করে এই বিষয়গুলো যখন চোখের সামনে আসে? আমার কাছে প্রথম মনে হয় স্বাভাবিকভাবে যে আছি এটাই মনে হয় একটা বড় আপনার পাওয়া, কারণ চারিদিকে সবসময় মনে হয় আতঙ্ক, একটা কেমন যেন রাস্তায় বের হলে মনে হয় রাষ্ট্রের কাছে, সরকারের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রত্যাশাটা কিরকম আপনার? আসলে সেখানে আমি বলবো অ্যাকচুয়ালি প্রত্যাশা কি আমাদের থাকলেও রাষ্ট্র, সমাজ, সরকার আপনার নিরাপত্তা দিবে, আমরা কি অ্যাকচুয়ালি কেউই ওটার দিকে কেউ তাকিয়ে নেই, সবাই সবার মতো করে আছি। সবার সাবধানে থাকতে হবে, আপনি নিশ্চয়ই এটা বলতে যাচ্ছেন। বাংলাদেশ এখনের এ পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে চোখ ফেরাতে চাই। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সাকিব আল হাসানের দলবদল নিয়ে যে জটিলতা ছিল সেটারও অবসান হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন এরই মধ্যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে খেলবেন এই অলরাউন্ডার। এই বিষয়ে আরেকটু খোঁজ খবর নিব সহকর্মী সাইফুল মজুমদারের কাছ থেকে। সাইফুল, যে বিষয়টা জানতে চাইবো যে সাকিব আল হাসানের দলবদলের ক্ষেত্রে জটিলতাগুলো আসলে কি কি ছিল? আপনি যেটি জানেন হচ্ছে যে প্রতি বছরই প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার আগে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম তারা একটি আপনার দল ঘোষণা করেন, সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে পুল ঘোষণা করা হয়। এবছর আপনার প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার আগে সিসিডিএম জাতীয় দল নিয়ে করা 23 জন ক্রিকেটারের একটি পুল ঘোষণা করা হয়, যেখানে আসলে সাকিব আল হাসানকে বাদ দিয়েই সেই পুল ঘোষণা করা হয়। কারণ হচ্ছে আপনি জানেন, যেটি বললেন যে সাকিব আল হাসানের উপরে একটি নিষেধাজ্ঞা ছিল, তিনি 6 মাস ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন, কিন্তু মঙ্গলবার বিসিবির জরুরি বোর্ড সভার পর আসলে তার উপর নিষেধাজ্ঞা, তার উপর যে শাস্তি ছিল সেটি কমে যায়, অর্থাৎ 3 মাস কমে আসে। তিনি 15 সেপ্টেম্বরের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন। তো সেই কারণে আসলে তার উপর আসলে যে সেই পুলভুক্ত ক্রিকেটার ছিলেন না, তো এই কারণে হচ্ছে আসলে জটিলতা ছিল, তিনি আসলে পুলে ক্রিকেটার না। সাইফুল, দল পাওয়ার পরে সাকিবের প্রতিক্রিয়া কিরকম ছিল সেটা জানতে পেরেছেন কিনা? প্রতিক্রিয়া যদি বলেন, আসলে আমরা অনেকদিন ধরে তার সঙ্গে গত বুধবার এবং বৃহস্পতিবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আসলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যখন গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সে যোগ দেন তখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি যেটি জানিয়েছেন যে যেহেতু তার উপর শাস্তি কমে গেছে, বিসিবি তার উপর শাস্তি কমেছে, তিনি প্রথমে বিসিবিকে আসলে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি হচ্ছে তিনি প্রিমিয়ার ক্রিকেটে যে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের হয়ে খেলবেন, আপনি জানেন যে অক্টোবর নভেম্বরে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সিরিজ আছে, টেস্ট এবং ওয়ানডে সিরিজ আছে। তো তার আগে আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে এই যে প্রিমিয়ার ক্রিকেট তিনি খেলবেন সেটি আসলে তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। সাইফুল, আপনাকে ধন্যবাদ।
সৈকত ভাই, খুব অল্প কথা জানতে চাইবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম পুরো সময়টা। এখন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা থেকে উত্তরণের উপায় কি বলবেন আপনি? না, বাংলাদেশ এখন, অনুষ্ঠানটির নামও বাংলাদেশ এখন, বাংলাদেশ এখন কিন্তু অনেক কিছু আবার ভালোর দিকেও যাচ্ছে। গত পরশু আমাদের এক অনুষ্ঠানে আমাদের অফিসে এসেছিলেন যে গুগলের বিশ্বখ্যাত কোম্পানি গুগলের এখন যে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যে প্রধান, সে আমাদের বাংলাদেশি এক তরুণ। মানে বাংলাদেশ এখন কিন্তু অনেক ভালোর দিকে এগুচ্ছে। বাংলাদেশ গত 6 মাস কোনো রাজনৈতিক হানাহানি নাই, জঙ্গিবাদ অনেকটাই কমে এসেছে। এর মধ্যেই দুই একটি কালা জাহাঙ্গীর বা কালা রতন বা কালা বাবুল, এরা যেন আমাদের এই বাংলাদেশ এখনের অগ্রযাত্রাটা ম্লান করে দিতে না পারে, সেজন্য সরকারকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং গণমাধ্যমকেও। অবশ্যই আপনি একজন ডেভেলপমেন্ট ওয়ার্কার, আপনার কি আশা এই আইন শৃঙ্খলা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনি কোন দিকটার উপর জোর দিবেন যে কি করা উচিত? আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমরা 2 পা যদি এগিয়ে যাই, আবার কোনো একটা কিছু এসে 3 পা হয়তো পিছিয়ে যাই, এটাকেই মাথায় রেখে একটা সমন্বিত পরিকল্পনা যে এই ধারাটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সেদিকে সেরকম একটা স্টেবল জায়গায় হয়তো আমরা যেতে পারিনি। আমরা খুব একেবারে কনফিডেন্টলি বলতে পারবো না যে আবার নেক্সট 6 মাসে সিচুয়েশনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে না। সেটার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শেষ করছি বাংলাদেশ এখন, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।